গ্রামটির নাম ছিল রামপূর্ব, যা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল এবং যেখানে জীবন এখনও পুরনো সময়ের মতো ধীরে ধীরে এবং শান্তিতে প্রবাহিত হচ্ছিল। কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়েছিল অনেক রহস্য, যন্ত্রণা এবং অবিচারের গল্প। এই গ্রামটি ছিল আরিফের বাড়ি, একজন নিরীহ কিন্তু নির্ভীক ১১ বছর বয়সী ছেলে। আরিফের বাবা রহমত আলী ছিলেন একজন সরল দর্জি, যার ছোট দোকানটি গ্রামের প্রধান মোড়ে ছিল, এবং মা শকিনা ছিলেন একজন গৃহিণী যিনি মাঝে মধ্যে অন্যের বাড়িতে কাজ করতেন, যাতে পরিবারের খরচ মেটানো যায়। আরিফ পড়াশোনায় খুব তীক্ষ্ণ ছিল, কিন্তু তার মন এবং তার সততা তার চেয়েও তীক্ষ্ণ ছিল। গ্রামের অন্যান্য শিশুদের মতো তার চোখেও নিষ্পাপতা ছিল, কিন্তু তার হৃদয়ে এমন আগুন ছিল যা অন্যায় এবং অপমান সহ্য করতে পারত না। এই আগুন যেভাবে জ্বলে উঠল তার কারণ ছিল গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী এবং ধনী ব্যক্তি শেখ জাভেদ। শেখ জাভেদ বয়স প্রায় ৫৫ বছর, এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী, যিনি শহরের কোটিপতিদের মধ্যে গণ্য হতেন। তার বেশ কয়েকটি কোম্পানি ছিল, পরিবহন ব্যবসা থেকে শুরু করে ক্ষেতের ঠিকাদারি পর্যন্ত, এবং তিনি তার বেশিরভাগ আয় দরিদ্র মানুষের জমি এবং শ্রম থেকে করতেন। গ্রামের লোকেরা তাকে মালিক বলে ডাকত, কিন্তু কেউ মাথা তুলে তার সাথে কথা বলার সাহস করত না, কারণ তার কাছে অর্থের পাশাপাশি ক্ষমতার সাথে যুক্ত ব্যক্তিদের সমর্থন ছিল। বলা হতো, কেউ জাভেদের অনুভূতিতে আঘাত করলে তার জীবন ধ্বংস হতে বেশি সময় লাগবে না। আরিফের বাবা রহমত আলীও মাঝে মধ্যে জাভেদের বাড়িতে কাপড় নিয়ে আসতেন, কারণ তার বাংলোর চাকররাও মালিকের জন্য বিশেষ পোশাক তৈরি করত। কিন্তু রহমত আলীর মনে সবসময় জাভেদের প্রতি এক অদ্ভুত ভয় এবং ঘৃণা ছিল, যার কারণ আরিফ বুঝতে পারত না যতক্ষণ না একদিন সে নিজের কানে শুনতে পেল। ঘটনাক্রমে একদিন সন্ধ্যায় যখন রহমত আলী জাভেদের বাংলো থেকে ফিরে এলো, তখন তার মুখে রাগ এবং অসহায়ত্বের এক অদ্ভুত মিশ্রণ দেখে গেল। আরিফ বারান্দায় চুপচাপ বসেছিল। সে জিজ্ঞাসা করল, আব্বু, সবকিছু ঠিক আছে তো? কিন্তু রহমত আলী কোনো উত্তর দিল না। রাতের বেলায় আরিফ যখন পানি খেতে উঠল, সে দেখতে পেল যে আব্বু আম্মিকে বলছে, আমি আর তার দাস হতে পারব না, এমনকি যদি আমি ক্ষুধায় মারা যাই। আজ সে আবার একই জঘন্য কথা বলল। সে আমাদের মতো গরিবদের মানুষ মনে করে না। আরিফ অবাক হল, জাভেদ কি করেছে, কিন্তু সে তখন কিছুই জিজ্ঞেস করল না। পরের দিনই গ্রামে একটা হট্টগোল শুরু হলো। বড় গাড়ির একটি বহর শেখ জাভেদের বিলাসবহুল বাংলোতে এসে পৌঁছল, যার উঁচু দেয়ার এবং লোহার গেট ছিল। গ্রামবাসীরা বলতে লাগল যে শহরের বড় বড় নেতা এবং অফিসাররা তার সাথে দেখা করতে এসছে। জাভেদ বাইরে দাঁড়িয়ে সবাইকে স্বাগত জানাচ্ছিল, আর দরিদ্র গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে দৃশ্য দেখছিল। সেই সময় আরিফ তার মায়ের সাথে স্কুলে যাচ্ছিল, যখন সে দেখল জাভেদের ড্রাইভার একজন বৃদ্ধ শ্রমিককে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, কারণ সে পথে এসছিল। আরিফের রক্ত টকবক করে উঠল, কিন্তু তার মা তার হাত শক্ত করে ধরে বলল, বাছা, চুপ কর, আমরা গরিব, ক্ষমতাবানদের সাথে ঝামেলা করা ভালো নয়। কিন্তু আরিফের মন এই ভেবে ভরে গেল যে টাকার ক্ষমতার নেশায় মত্ত মানুষ মানবতা ভুলে যায়। পরের কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। জাভেদ গ্রামের ধারে মাঠটি দখল করার ঘোষণা দিলেন, যেখানে শিশুরা খেলাধুলা করত এবং বৃদ্ধরা সন্ধ্যায় বসত। তিনি বললেন যে সেখানে তার নতুন কারখানা তৈরি করা হবে, যা গ্রামে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিন্তু বাস্তবতা হলো জমিটি সরকারি জমি এবং গ্রামবাসীদের। কিন্তু কে তার মুখোমুখি হবে? সবাই ভয় পেয়ে গিয়েছিল। আরিফের রাগ ক্রমশ বাড়তে লাগল, কিন্তু সে ছিল কেবল একটি শিশু, যার কথা কেউ গুরুত্বের সাথে নেয়নি। কিন্তু ভাগ্য শীঘ্রই এমন এক সুযোগ দিল যা পরিস্থিতি বদলে দিল।